এবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ আমদানি রফতানিতে বাড়বে শুল্কমুক্ত সুবিধা, আসবে বিনিয়োগও, এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ সহজ হওয়ার প্রত্যাশা। অর্থ বছরের প্রথম মাসেই কমেছে তৈরি পোশাক শিল্পের রফতানি আয়, নেতিবাচক প্রবৃদ্ধি মোট রফতানিতে। বৈশ্বিক মূল্যস্ফীতি কমিয়েছে ক্রয়াদেশ, বলছেন উদ্যোক্তারা। তীব্র গ্যাসের সংকটে অর্থনীতি চাপে, জনজীবনেও নেতিবাচক প্রভাব। পাম্পের সামনে যানবাহনের লম্বা সারি, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। বাসা বাড়িতে জ্বলছে না চুলা। লোকসানের মুখে দিনাজপুরের মধ্যপাড়া পাথরখানি, মান ভালো এবং কম দামের পরও অনীহা ব্যবসায়ীদের। সরকারি প্রতিষ্ঠানের জন্য ব্যবহারের নির্দেশনা থাকলেও মানছেন না সংশ্লিষ্টরা। এবং আমিরাতে বাংলাদেশের জনতা ব্যাংকের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা। 15 আগস্টের মধ্যে পরিশোধিত মূলধন 40 কোটি দিরহামে উন্নীত করার নির্দেশনা, ব্যর্থ হলে বন্ধ হবে কার্যক্রম। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এই সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছে আমি মাহাদি ইসলাম ধ্রুব। 6 মাসের মাথায় দ্বিতীয় বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ। জাপানের পর দক্ষিণ কোরিয়ার সঙ্গে সই হতে যাচ্ছে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা। এতে আমদানি রফতানিতে শুল্কমুক্ত সুবিধা ছাড়াও থাকছে বিনিয়োগ, প্রযুক্তি সহায়তা সহ বন্দর ব্যবস্থাপনায় দক্ষতা বাড়ানোর সুযোগ, যাকে ইতিবাচক হিসেবেই দেখছেন ব্যবসায়ীরা। এ নিয়ে বিশেষজ্ঞরা বলছেন, দেশীয় স্বার্থ অক্ষুণ্ণ রেখে সমঝোতায় পৌঁছানো গেলে এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলার পথ মসৃণ হবে। এমএস আরিফের রিপোর্টে বিস্তারিত। গত কয়েক দশকে দেশের ব্যবসা বিনিয়োগ ও উৎপাদন খাত ব্যাপক বিস্তৃত হলেও পাল্লা দিয়ে বাড়েনি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাণিজ্য বিষয়ক চুক্তি। এতে রপ্তানি গন্তব্য দেশগুলোর নীতিমালার বেড়াজালে যেমন ব্যবসা সম্প্রসারণে বাধার মুখে পড়ছেন উদ্যোক্তারা, তেমনি নিরুৎসাহিত হচ্ছে বিদেশি বিনিয়োগও। এমন বাস্তবতায় ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো জাপানের সঙ্গে পূর্ণাঙ্গ বাণিজ্য চুক্তি করে বাংলাদেশ। এতে দেশটির বাজারে প্রায় 7,500 বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকারের বিপরীতে জাপানও পায় বিশেষ বাণিজ্য সুবিধা। এরই ধারাবাহিকতায় দক্ষিণ কোরিয়ার সঙ্গে সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপাকে এলডিসি উত্তরণে স্বস্তি হিসেবে দেখছেন উদ্যোক্তারা। কোরিয়ার প্রোডাক্টও এখানে বেশি আসবে, কোরিয়ার টেকনোলজি এখানে আসবে, কোরিয়া থেকে ইনভেস্টমেন্ট যারা করতে চায় ইনভেস্টর তারাও আসবে। আর আমরা যেসব এক্সপোর্ট করি, গার্মেন্টস, হ্যান্ডিক্রাফটস, ফ্রোজেন ফিশ, এগুলো আমরা কিন্তু ভালো মার্কেটটা পেয়ে যাবো, কারণ অন্যান্য দেশ থেকে আমাদের যদি ইম্পোর্ট করে তাহলে আমাদের ডিউটিটা কম দিতে হবে তাদেরকে। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $139 কোটি, যেখানে বাংলাদেশের আমদানির পাল্লাই ভারী। তবে সেপা চুক্তির আওতায় তৈরি পোশাক, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, পাট ও পাট পণ্য সহ বিভিন্ন রপ্তানি পণ্যে দক্ষিণ কোরিয়ার বাজারে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। বিপরীতে বাংলাদেশে বাড়বে কোরিয়ান বিনিয়োগ। অন্তর্ভুক্ত হবে প্রযুক্তি সহায়তা, শুল্কায়ন প্রক্রিয়া সহ বন্দরে পণ্য দ্রুত খালাসের মতো নানা বিষয়। সাউথ কোরিয়া থেকে আমরা বিভিন্ন ধরনের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স বা অন্যান্য সুবিধাগুলো পাচ্ছি। এই পার্টনারশিপের মাধ্যমে আরও বড় পরিসরে আগানোর সুযোগ আছে। এখানে টেকনোলজি ট্রান্সফারের বিষয়েও যেমন আছে, আমাদের মেধাস্বত্ব আইনের ভিতরে থেকে অনেক আলোচনার জায়গা আছে। বাংলাদেশ একটা ক্রিয়েটিভ ইকোনমির কথা ভাবছে, সেই ক্রিয়েটিভ ইকোনমির অন্যতম সফল দেশ কিন্তু সাউথ কোরিয়া। বিশেষজ্ঞরা বলছেন, চুক্তিতে দেশীয় স্বার্থ রক্ষায় দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। ব্যবসায়িক অংশীদারদের যুক্ত করে নিশ্চিত করতে হবে চুক্তির সুফল। যে কোনো চুক্তিকে একটা কারিগরিভাবে আমাদেরকে ভালো করে দেখতে হবে, এটার ভিতরে স্বচ্ছতার জবাবদিহিতা রাখতে হবে এবং পুরোপুরি এটাকে যদি উন্মুক্তভাবে আলোচনার সুযোগ নিয়ে এটার যারা অংশীজন আছে তাদের সাথে যদি আলোচনার ভিত্তিতে এটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়, তাহলে এটা বড় সুযোগ থাকবে এটা সফলতার ক্ষেত্রে। নেপালের সঙ্গেও বাণিজ্য চুক্তির আলোচনা চালিয়ে যাচ্ছে বাংলাদেশ। তালিকায় আছে প্রধান রপ্তানি গন্তব্য ইউরোপীয় ইউনিয়নও। এমএস আরিফিন, সময় সংবাদ, ঢাকা। দর্শক, প্রতিবেদনটি দেখলাম। বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মধ্যে প্রস্তাবিত সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি নিয়ে আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন পলিসি থিঙ্ক অ্যান্ড ইকোনমিক রিসার্চ সেন্টার PTERC চেয়ারম্যান মোহাম্মদ মাজেদুল হক। জনাব মাজেদুল হক, এ সময় বাণিজ্য আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। যে বিষয়টা আসলে আমরা দেখলাম, আজকে জাপানের পর আজকে দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি হতে যাচ্ছে। আমরা জানতে চাই আসলে এই বাণিজ্য চুক্তি হলে বাংলাদেশ কতটুকু বেনিফিশিয়ারি হয় এবং এটি আসলে বাংলাদেশের অর্থনীতিতে কি প্রভাব ফেলে? জি, দেখুন যে খুব ভালো একটা বিষয়, সেটা হচ্ছে যে বাংলাদেশ
বাংলাদেশের রপ্তানি বাড়ছে, রপ্তানির লক্ষ্যমাত্রা আমরা বাড়াচ্ছি। এবছর হয়তো 64 বিলিয়ন লক্ষ্যমাত্রা আমরা করেছি। আমরা বলেছি যে 2031-এর ভিতরে আমরা $1 ট্রিলিয়ন অর্থনীতিতে রূপান্তর করব। কিন্তু বাংলাদেশের যে বাণিজ্যটা ছিল সেই বাণিজ্যটা হচ্ছে যে আপনার গতানুগতিক একটা বাণিজ্য ছিল, মানদাতা আমলের সিস্টেমের একটা বাণিজ্য ছিল। কিন্তু বর্তমান আপনার বৈশ্বিক পরিস্থিতিতে আপনি মানদাতা আমলের বাণিজ্য দিয়ে আপনি প্রতিযোগিতা বিশ্বে আপনি কখনোই টিকে থাকতে পারবেন না। কেন পারবেন না? তার কারণ হচ্ছে যে আপনি আজকে যে বিষয়ের জন্য আমাকে ডেকেছেন, কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট। এই কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে তো 2025 সালে আপনার এফডিআই এসেছে $38 বিলিয়ন, ভিয়েতনামে এসেছে $20 বিলিয়ন। কেন আসলো? বাংলাদেশে কেন $1.something আপনার বিনিয়োগ আসলো, যেটা আপনার দক্ষিণ আফ্রিকার দেশগুলো থেকে পিছিয়ে? এটাকে আমরা বিশ্লেষণ করেছি। আমাদের উত্তর হচ্ছে এক জায়গাটাই, যে কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্টস ভারত দক্ষিণ কোরিয়ার সাথে করেছে 2009 সালে, ভারত শ্রীলঙ্কার সাথে করেছে 1998 সালে, ভারত সিঙ্গাপুরের সাথে করেছে 2005 সালে। তাই এভাবে ভারত কিন্তু 7টা দেশের সাথে সিপিএ করেছে। ঠিক আছে, বাংলাদেশ প্রথম আমরা করেছি ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট জাপানের সাথে করেছি ইন্টারিম গভর্নমেন্টের সময়। এরপরে আমরা আসলাম দক্ষিণ কোরিয়ার সাথে। বিষয়টা হলো যে আপনার এই বাণিজ্য চুক্তিগুলো করলে যেটা হয় সেটা হচ্ছে যে আপনার গ্লোবাল কানেক্টিভিটি বাড়ে, আপনার ভ্যালু চেনে একটা সুবিধা হয়। আরেকটা বিষয় হলো যে আপনি কম্পিটিটিভ মার্কেটে টিকে থাকার জন্য তো আপনাকে টেকনোলজি ট্রান্সফার থেকে শুরু করে আপনার এফডিআই ইনফ্লোতেও আপনাকে বাড়াতে হবে। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের কনটেক্সটে যেটা হচ্ছে, বাংলাদেশে এখনো মুক্ত বাণিজ্য চুক্তি এখনো কোনো দেশের সাথে করতে পারেনি। হয়তো ভুটানের সাথে করেছে, পিটিএ করেছে, প্রিফারেন্সিয়াল ট্রেড এগ্রিমেন্ট করেছে, কিন্তু সেটা আশানুরূপ মানে বিজনেস ভলিউম কিন্তু আপনারা এত ভালো দেখতে জানতে পাচ্ছেন না। চাই যে পিটিএ এর কথা যেটা বলছিলেন, পিটিএ এবং এই যে সেপা এর মধ্যে পার্থক্যটা কি? মানে সেপাতে আসলে কি কি মানে ব্যাপ্তিটা কতটুকু, বিশেষ করে কম্প্রিহেনসিভ শিক্ষা? ইকোনমিক পার্টনারশিপ, এটা কম্প্রিহেনসিভ, এটার গুরুত্বটা আরো বেশি এবং এটার ব্যাপ্তিটা আরো বেশি। এটার হচ্ছে যে বিনিয়োগ, এটার হচ্ছে যে আপনার প্রযুক্তি, শিক্ষা, এটা মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটিস এটার সাথে। ঠিক আছে, আর পিটিএ হচ্ছে যে আপনার কিছু পণ্যের ক্ষেত্রে আপনার একটা বাইন্ডিংস রয়েছে, এফটিও। হ্যাঁ, এফটিএ এর ক্ষেত্রেও। কিন্তু আপনার যখন আপনার সেপা আসবে, এটা আপনার মাল্টি ডাইমেনশনাল অ্যাক্টিভিটিস। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে বৈশ্বিক অর্থনীতির সাথে তাল মেলানোর জন্য আপনার দক্ষিণ কোরিয়ার সাথে যে চুক্তিটা হচ্ছে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং কোরিয়ার সাথে তো আমাদের 1995 সাল থেকে আমাদের একটা সম্পর্ক রয়েছে, কোরিয়ান ইপিজেড থেকে শুরু করে। এরপরে কোরিয়ার সাথে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে 2007 সালে। ঠিক আছে, কিন্তু একটা কথা আমি বলতে চাই যে কোরিয়ার যে কনস্ট্রাকশন কোম্পানিগুলো রয়েছে, তাদের যে ক্রিয়েটিভ ইকোনমির যে তারা যে পায়োনিয়ার, এই বিষয়গুলোকে কিন্তু আমরা খুব ভালোভাবে কাজে লাগাতে পারি। দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের আরেকটা বিষয়ের সাথে আমাদের খুব ভালোভাবে কাজে লাগাতে হবে। সেটা হচ্ছে যে দক্ষিণ কোরিয়ার সাথে আমাদের চুক্তি হয়েছে, দ্বিপাক্ষিক চুক্তি হয়েছে 2007 সালে। সেটা হচ্ছে যে আপনার শ্রম আইনের অধীনে কোরিয়া এমপ্লয়মেন্ট সিস্টেমের অধীনে ইপিএস এমপ্লয়মেন্ট সিস্টেমের মাধ্যম দিয়ে তারা একটা এমপ্লয়ি হায়ার করে। বাংলাদেশে কিন্তু আপনার গত 5 বছরে 40,000 যাওয়ার কথা, সেখানে 15,000 গেছে। নেপালে কিন্তু বেশি যাচ্ছে, নেপাল থেকে বেশি যাচ্ছে, ভিয়েতনাম থেকে বেশি যাচ্ছে। তাহলে এই যে আপনার কোরিয়ার যে সুযোগটা, সেই সুযোগটা কিন্তু বাংলাদেশ কাজে লাগাতে পারছে না। এই সুযোগটা আমি মনে করি মেন পাওয়ার এক্সপোর্টের দিক থেকে কিন্তু আমাদেরকে সামনে এগিয়ে থাকতে হবে। সুযোগ কাজে লাগাতে কোরিয়া সুযোগ দিয়েছে, তারা তো সুযোগ দেয় নাই ডেভেলপমেন্ট পার্টনার হিসেবে, তা না। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারে যে বিষয়টা আসলে হঠাৎ মনে হলো যে মানে স্যামসাং কোরিয়ার একটি জায়ান্ট প্রতিষ্ঠান, স্যামসাং সহ অনেকগুলো প্রতিষ্ঠানে কোরিয়া রয়েছে। বিশেষ করে স্যামসাং এর কথার জন্য বলছি, বাংলাদেশে তাদের তারা একটি ফ্যাক্টরি করার কথা ছিল, কিন্তু নানা কারণে সেটি হয়নি। এবার কি তাহলে সেটি আলোর মুখ? আপনি স্যামসাং এর কথা উঠালেন, এই স্যামসাং যখন বাংলাদেশে এসেছিল তখন তো আমলাতান্ত্রিক জটিলতা, লাল ফিতার দৌরত্বের ভিতর দিয়ে তারা কিন্তু ছিটকে পড়েছে, তারা চলে যেতে বাধ্য হয়েছে এই দেশ থেকে। ঠিক আছে, আপনার ভিয়েতনামে কিন্তু স্যামসাং মানে ভিয়েতনামের এফডিআই তে স্যামসাং এর যে আপনার কন্ট্রিবিউশন, সেটা কিন্তু সিগনিফিকেন্ট লেভেলের কন্ট্রিবিউশন।
সেই স্যামসাং চলে গেল, সেই স্যামসাং তো আমরা ধরে রাখতে পারলাম না। ভিয়েতনামের ইকোনমি তো স্যামসাং দিয়ে তো বেনিফিটেড হচ্ছে, তাহলে আমরা কেন পারলাম না? সুতরাং কোরিয়ার যে হুন্দাই আছে, কোরিয়ার যে স্যামসাং আছে, তাহলে এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা সুযোগ দিই তাহলে কিন্তু বাংলাদেশের অর্থনীতি সামনের দিকে এই এগিয়ে যাওয়া। বাণিজ্য চুক্তির পর কি সেগুলো আবার আসার কোনো মানে দুয়ার উন্মোচন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা? অবশ্যই, হ্যাঁ অবশ্যই আছে। অবশ্যই আমরা একটা নেগোসিয়েশন করতে পারি, তারা ওখানে সিগনিফিকেন্ট একটা বিনিয়োগ করুক, বাংলাদেশে করুক, সে ধরনের তো আমাদের অধিকার চলে আসবে এই চুক্তির পরবর্তী সময়। আরেকটা বিষয় হলো যে দেখেন, বাংলাদেশ, আমি কেন বলছি যে ভিয়েতনামে $20 বিলিয়ন এফডিআই আসলো, ভারতে $38 বিলিয়ন এফডিআই আসলো, এটা মূল বিষয়টা হলো যে দেখেন যে বাংলাদেশের এখন যে কাজগুলো করতে হবে, যেহেতু এখন নতুন সরকার এসে তো আপনার কান্ট্রি প্রোগ্রাম, একটা প্রোগ্রাম চালু করেছে, সেই আপনার বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে। সুতরাং বাণিজ্য মন্ত্রণালয় তো একটা টার্গেট নিয়েছে যে বাংলাদেশের এফডিআই বাড়বে, ঋণ নির্ভর অর্থনীতি থেকে আমরা বিনিয়োগ নির্ভর অর্থনীতিতে আমরা প্রবৃদ্ধির দিকে আমরা যাব। তাহলে বাংলাদেশের প্রত্যাশা রয়েছে অনেক, কিন্তু এই প্রত্যাশা পূরণের জন্য আপনার বাংলাদেশের যে দুর্বলতাগুলো রয়েছে, সার্কভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশ বাণিজ্য বাড়াতে সক্ষমতা অর্জন করে নাই, বিমস্টেকভুক্ত দেশগুলোর সাথে বাংলাদেশ বাণিজ্য করতে সক্ষমতা অর্জন করতে পারে নাই, আসিয়ানের এখনো পর্যন্ত বাংলাদেশ মেম্বারশিপ পাওয়ার জন্য এখনো পর্যন্ত আপনার আশানুরূপ আমরা কোনো কিছু ফলাফল দেখতে পাচ্ছি না। কারণ আসিয়ান যে একটা জোট রয়েছে, সেই জোটের সাথে আমাদের যদি আমরা বাণিজ্য করতে পারি, তাদের সাথে যদি আমরা আপনার যদি এফডিআই আনতে পারি সেই দেশগুলো থেকে, তাহলে কিন্তু বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের তো আপনার যে বিশ্বের যে আপনার যে লার্জেস্ট ট্রেড ব্লক রয়েছে, ইকোনমিক ব্লক রয়েছে, রিজনাল কম্প্রিহেনসিভ ইকোনমিক পার্টনারশিপ এগ্রিমেন্ট, আরসেপ, আরসেপ ব্লকে তো আপনার আসিয়ান দেশ 10টা আছে, সেখানে দক্ষিণ কোরিয়াও মেম্বার। সুতরাং আরসেপ দেশের সাথে কিন্তু আমরা বাণিজ্য চুক্তি করতে পারি। তাহলে যদি আরসেপ দেশের সাথে যদি আমরা মুক্ত বাণিজ্য চুক্তি করতে পারি বা অন্য কোনো বাণিজ্য চুক্তি করতে পারি, তাহলে সেখানে তাদের সাথে আমাদের বিনিয়োগ সংক্রান্ত বিষয়গুলো খুব সহজ হয়ে যাবে। সেখান থেকে আমাদের এফডিআই আসবে এবং যেটা আপনার চীন যেহেতু এটা নেতৃত্ব দিচ্ছে, সুতরাং আমাদের এই সময় চীন যেহেতু আমাদের ভূ রাজনীতির দিক থেকে এখন এগিয়ে আছে, চীনের বাণিজ্য বলেন, চীনের এফডিআই বলেন, তাই না, চীনের সহযোগিতা বলেন, চীন জনাব মাজিদুল, আমরা খুব ছোট করে সবশেষ জানতে চাই যে এলডিসি উত্তরণে পথ এর কারণে কতটুকু মসৃণ হবে বলে আপনি মনে করছেন? খুব সংক্ষেপে আমাদের। এলডিসি দেখেন, এলডিসি উত্তরণ হলেই তো আমরা প্রথম ধাক্কা খাবো আপনার এক্সপোর্ট খেতে এবং এক্সপোর্ট ইনকামে, রপ্তানি আয়তে। আপনার সব থেকে বড় সুবিধা হবে আমরা পাবো এলডিসি উত্তরণের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, যদি আমরা এই চুক্তিগুলো যদি আমরা খুব বাস্তবে এটা রূপান্তর করতে পারি, প্রকৃতভাবে আমরা এফডিআই আনতে পারি, প্রকৃতভাবে যদি আমরা রপ্তানি বৈচিত্র্য আনতে পারি, প্রকৃতভাবে যদি আমরা বাজারে বৈচিত্র্য আনতে পারি, তাহলে আমরা এলডিসি গ্রাজুয়েশনের চ্যালেঞ্জ খুব সহজভাবে মোকাবেলা করতে পারবো। এই জন্য এখন থেকে বাংলাদেশ এই ধরনের বাণিজ্য চুক্তিতে সামনের দিকে এগিয়ে যেতে হবে, যেটা ভিয়েতনাম করেছে, যেটা ভারত করেছে, অন্যান্য দেশ করেছে। অসংখ্য ধন্যবাদ জনাব মাজিদুল। সবশেষে আমাদের প্রত্যাশা এটাই থাকবে যে এসব চুক্তির বাস্তবিক রূপান্তরিত হোক এবং আমাদের দেশের অর্থনীতি চাঙ্গা হোক, দেশে এগিয়ে যাক, এই প্রত্যাশা আমাদের থাকবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। স্টুডিও আত্মীয় আমাদের সঙ্গে যুক্ত ছিলেন জনাব মাজিদুল হক। অন্য প্রসঙ্গ, রফতানি আয়ে নেতিবাচক প্রবৃদ্ধি নিয়ে অর্থ বছর শুরু করলো দেশের তৈরি পোশাক শিল্প। একই অবস্থা মোট পণ্য রফতানিত। খাত সংশ্লিষ্টরা বলছেন বৈশ্বিক মূল্যস্ফীতি বেড়ে ক্রয় ক্ষমতা কমেছে ক্রয়াদেশ। এ অবস্থায় বাজার চাহিদা কাজে লাগাতে একক খাত নির্ভরতা কাটানোর তাগিদ অর্থনীতিবিদদের। এখনো ভূ রাজনৈতিক অস্থিরতায় ভুগছে বিশ্ববাজার। এরই প্রতিচ্ছবি ফুটে উঠেছে দেশের রফতানি আয়ে। চলতি বছরের প্রথম মাস জুলাইয়ে তৈরি পোশাক শিল্পের আয় হয়েছে $388 কোটি 67 লাখ। গেল বছরের একই সময়ের তুলনায় প্রায় 2% কম। তবে 14.73% বেড়েছে আগের মাস জুনের তুলনায়। পোশাক শিল্পের নেতিবাচক প্রবৃদ্ধির কারণে বছর ব্যবধানে কমেছে মোট রফতানি আয়ও। রফতানি উন্নয়ন ব্যুরো ইপিবির তথ্য, 2026-27 অর্থ বছরের প্রথম মাস জুলাইয়ে মোট রফতানি হয়েছে $472 কোটি 74 লাখ পণ্য, যা মাস ব্যবধানে 12.49% বেশি। তবে গেল বছরের একই সময়ের তুলনায় কমেছে প্রায় 1%। বৈশ্বিক বাজারেও কিন্তু অর্ডার কমে গেছে। ইউরোপীয় ইউনিয়নও প্রায় 19 থেকে 20% অর্ডার কমেছে। তাদের ক্রয় ক্ষমতাও কিন্তু কমছে। এটাকে আমাদেরকে মেনে নিতে হবে। গ্যাসের সংকট কিভাবে সহজ সমাধানে এনে এটাকে ত্বরান্বিত করা যায়, পোর্টের সমস্যার সমাধান কিভাবে করা যায় এবং ওয়ান স্টপ সার্ভিস কিভাবে দেওয়া যেতে পারে, এই জিনিসগুলো যত দ্রুত সমাধান হবে এই সেক্টর আবার ঘুরে দাঁড়াবে।
তবে রফতানি আয় বেড়েছে চামড়া ও চামড়াজাত পণ্যের খাতে। মাস ব্যবধানে 1.5% বেশি বেড়ে এ খাত থেকে আয় এসেছে 13 কোটি 9 লাখ ডলার, যা গেল বছরের একই সময়ের তুলনায় 2.81% বেশি। যারা সত্যিকারের রপ্তানিকার তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স এটা কিন্তু ইজি করতে হবে। আমাদের দেশে যেটা হয় যে যারা প্রকৃত রপ্তানিকারক না, বিভিন্ন ভাবে তারা ঋণ পেয়ে যাচ্ছে, আবার যারা প্রকৃত রপ্তানিকারক তারা কিন্তু ঋণের সুবিধাটা পাচ্ছে না। একই সঙ্গে যে পলিসি সাপোর্ট, বিভিন্ন দেশে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি করার ক্ষেত্রে পলিসি সাপোর্টের সঙ্গে সঙ্গে সরকারকে পাবলিক প্রাইভেট ইনভেস্টমেন্টের মাধ্যমে সম্ভব হলে অ্যাগ্রো বেসড ইন্ডাস্ট্রি তৈরি করা দরকার। বছর ব্যবধানে প্রায় 54% প্রবৃদ্ধি দেখিয়েছে পাট ও পাটজাত পণ্য খাত। এখান থেকে দেশে রফতানি আয় এসেছে 8 কোটি 53 লাখ ডলার। এছাড়া মাস ব্যবধানে 3.59% প্রবৃদ্ধিতে হোম টেক্সটাইল খাত রফতানি করেছে 7 কোটি 78 লাখ ডলারের পণ্য। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন উপলক্ষে সচিবালয় ব্রিফ করছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। আমরা যাচ্ছি সেখানে। ইনডেফিনিট মানে ডেফিনিট না। যদি কারোর বিরুদ্ধে অভিযোগ থাকে তাহলে সুনির্দিষ্ট বলতে হবে যে আপনার বিরুদ্ধে বা অমুকের বিরুদ্ধে এই দুর্নীতির অভিযোগ আছে এবং তিনি এই খাতে এভাবে দুর্নীতি করেছেন, সেটা সুনির্দিষ্ট হতে হবে এবং একজন ইনফরমেন্ট হবে, মানে অভিযোগকারী। আইন বলে যে আইনে লিমিটেশন বলে কিছু নাই। ক্রিমিনাল লতে মানে নো কোশ্চেন অফ লিমিটেশন। 50 বছর পরও একজনকে, এমনকি মানে মৃত ব্যক্তিকে কবর খুলে এনে তাকে ফাঁসি দেওয়ার ইতিহাসও আছে মানে সিদ্ধান্তের পরে। সেই জন্য এখানে আপনার মানে অভিযোগ সুনির্দিষ্ট হলে আমরা দেখব। আর সেকেন্ড হচ্ছে, আমরা উদ্বোধনের পরে আমরা যে আমাদের জাদুঘর পরিচালনা একটা পর্ষদ আছে, সেখানে আমরা এই বিষয়টা নিয়ে আলাপ আলোচনা করে আমরা একটা তদন্ত কমিটি করে দেব যে আসলে কোনো দুর্নীতি কোনো কিছু আছে কিনা। থাকলে ডেফিনেটলি ল উইল টেক ইট অন কোর্স। সচিবালয়ে ব্রিফ করছেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী। আমরা সরাসরি যুক্ত ছিলাম সেখানে। এবার বন্দর বাণিজ্যের খবর। হিলি স্থল বন্দরের গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তনগর ট্রেনের স্টপেজ না থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রী ও ব্যবসায়ীরা। এ নিয়ে ভুক্তভোগীদের অভিযোগ, বারবার দাবি ও আন্দোলনের পরও মেলেনি কাঙ্ক্ষিত সমাধান। অন্যদিকে ব্যবসায়ীরা বলছেন, হিলি রেল স্টেশনকে আধুনিকায়ন করা হলে গতিশীল হবে বন্দরের বাণিজ্য কার্যক্রম। শফিকুল ইসলাম শফিকের তথ্য ও আমির হামজার ছবিতে রিপোর্ট। বন্দর বাণিজ্যে দুই দেশের যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ হিলি, তবুও যাতায়াত ব্যবস্থা সহ নানা সুযোগ সুবিধায় পিছিয়ে রয়েছে এই জনপদ। ব্রিটিশ আমলে নির্মিত বন্দর এলাকার রেলওয়ে স্টেশনের আন্তনগর ট্রেনের স্টপেজ ও যাত্রী সেবার মান না থাকায় কালের বিবর্তনে এখন অনেকটাই স্থবির হিলি রেল স্টেশন। রেলপথে পণ্য আমদানি রপ্তানি এবং ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে সরবরাহের ব্যবস্থা না থাকায় মুখ ফিরিয়ে নিচ্ছেন ব্যবসায়ীরা, যার প্রভাব পড়ছে বন্দরের বাণিজ্যের পাশাপাশি ইমিগ্রেশন খাতেও। এমনকি রেলযোগে একসময় ভারত থেকে এই স্টেশনে পণ্য এলেও এখন তা বন্ধ রয়েছে। দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করেও কোনো সমাধান হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তাদের দাবি, দ্রুত ঢাকাগামী আন্তনগর ট্রেনের স্টপেজ চালু এবং যাত্রী সেবার মান উন্নত করা হলে একদিকে যেমন মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে গতিশীল হবে দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলির বাণিজ্য কার্যক্রম। এখানে তো আমাদের কোনো ট্রেন থামা নাই, এই জন্য আমাদের অনেক হেনস্থা পোহাতে হয়। একটু বসে যে দিলে হবে যাত্রীগুলো, এরকম কোনো পরিবেশ নাই। ট্রেন না দাঁড়ালে ভাই মানুষজন আসবে কোথার থেকে, আমরা বেচাকে বিক্রি করবো কোথার থেকে। এদিকে জনবল সংকট সহ নানা সীমাবদ্ধতার কথা জানালেন স্টেশন মাস্টার। একজন স্টেশন মাস্টার, একজন বুকিং সহকারী আর 3 থেকে 4 জন আমার পয়েন্টসম্যান এবং আমার গেটম্যান 2 জন। এই জনবল নিয়ে আমরা হিলি স্টেশনে আছি। এই স্টেশনের বুক চিরে প্রতিদিন 14 জোড়া ট্রেন চলাচল করলেও দাঁড়ায় মাত্র 2টি। সময় সংবাদ, হিলি। এদিকে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে বেনাপোল স্থল বন্দরের অভ্যন্তরে জলজট সৃষ্টি হয় ক্ষোভ প্রকাশ করেছেন ব্যবসায়ীরা।
মাত্র আধা ঘন্টার বৃষ্টিতে বেনাপোল স্থলবন্দরের অভ্যন্তরে হাঁটু সমান পানি জমে পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায় রাত থেকে। এতে বন্দরের অভ্যন্তরে যানবাহন চলাচল ও আমদানি রপ্তানি পণ্য খালাস সম্পূর্ণভাবে ব্যাহত হয়। এ নিয়ে ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর থেকে সরকার বছরে প্রায় 10,000 কোটি টাকা রাজস্ব আয় করলেও অবকাঠামোর কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। বিশেষ করে দীর্ঘদিন ধরেই জলাবদ্ধতার সমস্যা থাকলেও তার সমাধানে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দর্শক, এ পর্যায়ে আমরা জানাবো পুঁজিবাজারের খবর। বিস্তারিত জানাতে চলে যাচ্ছি ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসএ এর ওয়েবসাইটে। আমরা ঢাকা স্টক এক্সচেঞ্জের আজকের যদি শেয়ার বাজারের খবরাখবর বলি, তাহলে ডিএসসিএক্স অর্থাৎ ডিএসসির প্রধান সূচক ডিএসসিএক্স সেটি কিন্তু আজকে 9 পয়েন্ট বেড়ে সেটি 5,895 পয়েন্টে অবস্থান করছে। ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসিএস সেটি 1 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 1,187 পয়েন্টে, এবং ডিএসসির বিশেষায়িত সূচক ডিএসসি 30 সেটিও 1 পয়েন্ট বেড়ে এখন অবস্থান করছে 2,206 পয়েন্টে। এবং আমরা যেটি দেখছি যে ডিএসসির 3টি সূচকে কিন্তু আজকে ঊর্ধ্বমুখী প্রবণতা চলছে। আজকে সকাল থেকে কিন্তু আসলে 10টার পর থেকে শেয়ার বাজার এই কার্যক্রম শুরু হয় এবং এটি কিন্তু এখন পর্যন্ত ঊর্ধ্বমুখী প্রবণতাই চলছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখছি যে 344 কোটি 17 লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে এখন পর্যন্ত, এবং এখন পর্যন্ত 183টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে, 134টি প্রতিষ্ঠানের শেয়ারের দর কমেছে এবং অপরিবর্তিত রয়েছে 70টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। আমরা একটু দেখতে চাই আজকের দিনে প্রথম 20-এ কোন প্রতিষ্ঠানগুলো রয়েছে শেয়ারের আমরা টপ 20 শেয়ার যদি দেখি, 1 নম্বর অবস্থান করছে শার্প ইন্ডাস্ট্রিজ পিএলসি, এবং এটির প্রতিটি শেয়ার বিক্রি হচ্ছে 40 টাকা 20 পয়সা দরে, এবং সর্বোচ্চ যেটি বিক্রি হয়েছে 41 টাকা 50 পয়সা দরে, এবং সর্বনিম্ন বিক্রি হয়েছে 39 টাকা 30 পয়সা দরে। একমি 2 নম্বরে রয়েছে একমির প্রতিষ্ঠান, সেটি কিন্তু প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 25 টাকা 50 পয়সা দরে, এবং সর্বোচ্চ এর প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 25 টাকা 60 পয়সা দরে, এবং সর্বনিম্ন প্রতিটি শেয়ার বিক্রি হয়েছে 24 টাকা 3 পয়সা দরে। 3 নম্বর অবস্থানে রয়েছে, আমরা দেখছি 3 নম্বর প্রতিষ্ঠানে শিহাম কটন মাইলস, এটি অবস্থান করছে 3 নম্বর অবস্থানে করা এই প্রতিষ্ঠানটির প্রতিটি শেয়ার হাতবদল হচ্ছে 22 টাকা 10 পয়সা, এবং সর্বোচ্চ বিক্রি হয়েছে 22 টাকা 50 পয়সা, এবং সর্বনিম্ন বিক্রি হয়েছে 21 টাকা 90 পয়সা। তো এই ছিল ডিএসসি থেকে আমাদের কাছে থাকা সবশেষ। সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট। বিস্তারিত জানাতে রাজধানীর মগবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সামদানি প্রত্যয়, ও বন্দর নগরী চট্টগ্রামে আছেন পার্থপ্রতিম বিশ্বাস। শুরুতেই যাচ্ছে সামদানির কাছে। সামদানি, রাজধানীর অধিকাংশ সিএনজি ফিলিং স্টেশনই বন্ধ হয়ে রয়েছে। যে সমস্ত সিএনজি ফিলিং স্টেশনে গ্যাস দেওয়া হচ্ছে সেসব সিএনজি ফিলিং স্টেশনে গ্যাসের প্রেশার খুবই কম। আমরা যদি একটু দেখাই আপনাদের দর্শক, যে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে এই মুহূর্তে যানবাহনের যেমন চাপ রয়েছে, ঠিক তেমনি একই সঙ্গে ভোগান্তি কিন্তু সমান্তরালে রয়েছে। এই সিএনজি ফিলিং স্টেশনগুলোতে সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন যারা সিএনজি অটোরিকশা বা 3 হুইলার সিএনজিগুলো চালান। তারা বলছেন যে অধিকাংশ সিএনজি স্টেশনেই তাদের জন্য কোনো নজেল নেই বা তাদেরকে সেসব জায়গায় গ্যাস দেওয়া হয় না। যেসব জায়গায় তাদেরকে গ্যাস দেওয়া হয় সেসব জায়গাতেও তারা পর্যাপ্ত পরিমাণ গ্যাস পাচ্ছেন না, যার কারণে যেহেতু তাদের জীবিকার মূল অনুষঙ্গ যেই অটোরিকশাটি সেটিতে তারা পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় তাদের জীবিকার সংস্থানে বেশ কষ্ট হচ্ছে। একই সঙ্গে এখানকার আমরা বেশ কয়েকজন সিএনজি চালকের সঙ্গে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানালেন যে তাদের অনেকেরই ওই সিএনজি ভাড়াটি, গ্যারেজে সিএনজি ভাড়ার জন্য গ্যারেজে খরচ দিতে হয় প্রায় 1100 থেকে 1200 টাকা। এখানে তারা যখন দিনে 2 বার গ্যাস রিফিল করতে আসেন সেক্ষেত্রে তাদের 4 থেকে 5 ঘন্টা এই গ্যাস স্টেশনগুলোতেই তাদেরকে অপেক্ষা করতে হয়, যার কারণে তারা আসলে প্রতিদিন বেশ ভোগান্তিতে পড়ছেন। তাদের অর্থ সংস্থানে যেমন ভোগান্তি হচ্ছে, ঠিক একই সঙ্গে তারা শারীরিক এবং মানসিকভাবেও বেশ বিপাকে পড়ে যাচ্ছেন। এখানে আমরা কিছুক্ষণ আগেই পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছিলাম। পাম্প কর্তৃপক্ষ আমাদেরকে জানালেন যে সরকারের পক্ষ থেকে বা তিতাসের পক্ষ থেকে এখনও তাদেরকে কোনো ধরনের পরিষ্কার বার্তা দেওয়া হয়নি, যার কারণে সেই পরিষ্কার বার্তা তারা না পাওয়ার জন্য তারা ব্যবসায়িক যে ক্ষতির মুখোমুখি হচ্ছেন, সেই ব্যবসায়িক ক্ষতি যদি এভাবে হতে থাকে তারা আশঙ্কা করছেন যে কোনো সময় তাদের এই সিএনজি স্টেশনগুলোকে বন্ধ করে দিতে হতে পারে, কারণ তারা ঠিকভাবে প্রেশার পাচ্ছেন না, তাদের কম্প্রেসার নষ্ট হয়ে যেতে পারে। এই মুহূর্তে চট্টগ্রামে আছেন সহকর্মী পার্থ, আমরা সরাসরি চলে যাব তার কাছে।
চট্টগ্রামের মানুষের গ্যাস সংকট যেন কোনোভাবেই আসলে কাটছে না। অবর্ণনীয় দুর্ভোগে রয়েছেন সাধারণ মানুষজন। বিশেষ করে চট্টগ্রামের সিএনজি স্টেশনগুলোর সামনে গেলেই দেখা যায় আসলে প্রচণ্ড ভিড়। 10 থেকে 12 ঘন্টা করেও অপেক্ষা করেও গ্যাস পাচ্ছেন না সিএনজি চালকরা। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কদমতলী এলাকার একটি সিএনজি স্টেশনের সামনে আছি এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস দেওয়া বন্ধ রয়েছে। আমরা এখানে আসার পর এখানকার কর্তৃপক্ষের সাথে কথা বলে যেটি জেনেছি, গতকাল রাত 12টায় গ্যাস এসেছিল, সেই 12টা থেকে ভোর 7টা পর্যন্ত গ্যাস দেওয়া হয়েছে। এরপর আবার গ্যাস চলে গেছে, আবার কখন আসবে তার কোনো সদুত্তর নেই। এবং চট্টগ্রামে হঠাৎ করে যে গ্যাস সংকট সৃষ্টি হয়েছে, বিশেষ করে 8 থেকে 10 দিন ধরে কিন্তু গ্যাস সংকট চলছে, কিন্তু গত 3 দিন ধরে সেটি অবর্ণনীয় দুর্ভোগে পরিণত হয়েছে। তার কারণ হচ্ছে সকাল থেকে শুরু করে সন্ধ্যা এবং রাত 10টা-11টা পর্যন্ত কিন্তু এই সিএনজি স্টেশনগুলোতে কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে না। এবং সেক্ষেত্রে যারা গাড়ি চালকরা রয়েছেন তারা বলছেন সরকার আসলে যদি এই বিষয়ে একটি পদক্ষেপ নিত তাহলে তাদের জন্য অনেক উপকার হতো। কারণ গ্যাস না পেয়ে বিশেষ করে তাদের যে মালিক রয়েছে তাদেরকে তারা টাকা দিতে হয়, গাড়ি চালাতে না পারলে সেই টাকাটুকু তারা দিতে পারছেন না। পরিবার পরিজন নিয়ে অবর্ণনীয় দুর্ভোগে রয়েছে এবং গত 3-4 দিন ধরে তাদের যে ইনকাম সেটি একেবারে নেই বললেই চলে। এবং শুধু যে এই সিএনজি অটোরিকশা চালকরাই নয়, আমরা দেখেছি ব্যক্তিগত যারা গ্যাসের উপর নির্ভর প্রচুর আমরা দেখছি লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে শুধুমাত্র গ্যাসের জন্য। এবং শুধু নগরীর এই কদমতলী এলাকায় নয়, নগরীর যে অন্যান্য এলাকাগুলো রয়েছে সব জায়গায় কিন্তু একই অবস্থা, গ্যাস সংকট রয়েছে। তবে এই গ্যাস সমস্যার সমাধান কখন হবে তার সদুত্তর কিন্তু কারো কাছেই নেই। তবে সেক্ষেত্রে আমরা দেখছি নগরীর যে বাসাবাড়ি রয়েছে সেখানেও কিন্তু একই অবস্থা রয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রামের গ্যাস সংকটের এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে পার্থপ্রতিম বিশ্বাস এবং রাজধানীর মগবাজার থেকে সামদানি প্রত্যয় জানাচ্ছিলেন দেশের গ্যাস সংকটের খবরাখবর। লোকসানের মুখে পড়েছে দেশের একমাত্র ভূগর্ভস্থ দিনাজপুরের পার্বতীপুরের মধ্যপাড়া পাথরঘড়ি। সরকারি প্রতিষ্ঠানের জন্য দরপত্রে মধ্যপাড়া পাথরের ব্যবহারের নির্দেশনা থাকলেও তা মানছেন না সংশ্লিষ্টরা। গোলাম নবী দুলালের তথ্য ও মঞ্জিদ আলম শিমুদের ছবি নিয়ে রিপোর্ট। দেশে প্রতি বছর পাথরের চাহিদা 2,16,00,000 টনের বেশি। মধ্যপাড়ায় উৎপাদন হয় 15 থেকে 16 লাখ টন, যা মোট চাহিদার 5 থেকে 7%। দেশে পাথরের বার্ষিক চাহিদা প্রায় 2,16,00,000 টন। এ চাহিদার সিংহভাগ আমদানি করা হয় ভারত ও ভুটান থেকে। খনির উৎপাদন ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে বেলারুশের জার্মানিয়া ট্রেস্ট কনসোর্টিয়াম প্রতিদিন 4,500 থেকে 5,000 টন পাথর উত্তোলন করে আসছে। রেলপথ ও নদী শাসনের পাথর ছাড়া নির্মাণ কাজে ছোট সাইজের পাথর কিনে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করছেন ডিলাররা। লক্ষ লক্ষ মেট্রিক টন স্টকে আছে। রেলওয়ে সাইডে শুধু রেলওয়ে ব্যবহার হয়, তো এই জন্য আমরা কুলাইতে পারতেছি না। সরকার যদি বড় একটা বাজেট দেয় বা সরকারের যদি চাহিদা থাকে তাহলে এই পাথর থাকবে না, অবশ্যই বিক্রি হয়ে যাবে। পাথর বিক্রি বাড়াতে আমদানিকৃত পাথরের সঙ্গে মূল্য সমন্বয় করে মধ্যপাড়ার প্রকল্পের পাথর বিক্রির উদ্যোগের কথা জানান মার্কেটিং কর্মকর্তা। খনি সচল রাখতে সরকারের বিশেষ সহযোগিতার কথা জানিয়ে ব্যবস্থাপনা পরিচালক জানান, মার্কেট সাইজের চাহিদা অনুযায়ী পাথর উৎপাদন বাড়াতে জেটিসিকে চিঠি দেওয়া হয়েছে। বর্তমানে আমাদের খনিতে শুধুমাত্র রেলওয়ে ব্যালাস্ট 8,80,000 মেট্রিক টন মজুত আছে, আর বোল্ডার আছে 3,95,000 মেট্রিক টন। আমরা এই পাথর বিক্রির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছি। নতুন কোনো ক্রাশিং প্লান্ট বসিয়েও যদি আমরা এটা করতে পারি চাহিদা মতো পাথরের সাইজ, সেই জন্য আমরা কমিটি গঠন করে দিয়েছি জিটিসি এবং আমাদের মধ্যপাড়ার কর্মকর্তাদের সমন্বয়ে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 1994 সালে মধ্যপাড়া গ্রানাইট প্রকল্পটি উদ্বোধন করেন এবং 2007 সালের 25 মে মধ্যপাড়া কঠিন শিলা খনি বাণিজ্যিক উৎপাদনে যায়। বর্তমানে মধ্যপাড়া খনির 9টি ইয়ার্ডে প্রায় 14,20,000 টন পাথর মজুত রয়েছে। সময় সংবাদ, দিনাজপুর। বাংলাদেশ দক্ষিণ কোরিয়ার মধ্যকার সমন্বিত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সেপা নিয়ে সচিবালয়ে ব্রিফ করছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। এবং দক্ষিণ কোরিয়ার কাঙ্ক্ষিত বিনিয়োগ আমাদের দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক। আপনারা যারা আছেন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আমিও আছি এখানে। আমাদের দক্ষিণ কোরিয়ার ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রি মিনিস্টার আছেন, আপনারা যে কেউ প্রশ্ন থাকলে আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ। আচ্ছা, এর আগে মে আই রিকোয়েস্ট অনারেবল মিনিস্টার ফর ট্রেড, ইন্ডাস্ট্রি অ্যান্ড রিসোর্স, অনারেবল Mr. Hanku Yo, to say something to our press. Yes.
Good morning, members of the press. It's an honor and great pleasure to be here with my good friend, Minister Muqtadir. On behalf of the Korean people, first of all, I'd like to really congratulate on the people of Bangladesh that your democracy prevailed. I think it was really impressive to see from outside the world how the people of Bangladesh really stand up and then really hold up your democracy. I'm also extremely delighted and honored that we finally, our two countries, came to a conclusion on this historic CEPA, Comprehensive Economic Partnership Agreement. And I think my counterpart, the leadership of Minister Muqtadir, was extremely important and the major driving force to achieve this milestone today. And also the chief negotiators from both countries and also delegation from the Bangladesh and Korea. দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ব্রিফ করছিলেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আমরা সরাসরি যুক্ত ছিলাম সচিবালয় থেকে। আগামী 15 আগস্টের মধ্যে সংযুক্ত আরব আমিরাতে জনতা ব্যাংকের পরিশোধিত মূলধন 40 কোটি দিরহামে উন্নীত না হলে কার্যক্রম গুটিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এমন সংবাদে দেশটিতে বসবাসকারী বাংলাদেশি গ্রাহকদের মধ্যে দেখা দিয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা। একই সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ায় আতঙ্কিত হয়ে পড়ছেন প্রবাসীরা। শিবলি আল সাদিকের রিপোর্টে বিস্তারিত। সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংকে দেয়া দেশটির কেন্দ্রীয় ব্যাংকের একটি নির্দেশনা নিয়ে ব্যাপক আলোচনা চলছে, যা উদ্বেগ বাড়িয়ে দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের। গ্রাহকদের দাবি, বিষয়টি নিয়ে দ্রুত ও স্পষ্ট ব্যাখ্যা দেয়া এবং অপপ্রচার বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়া প্রয়োজন। এটার পিছনে অন্য কোনো বেনিফিটের জন্য, অপপ্রচারের জন্য কোনো লোক নিয়োজিত আছে কিনা, যদি হয় মিথ্যা অপপ্রচারের জন্য কঠিন একটা শাস্তির বিধানই দেশেও আছে, আমার দেশে কিন্তু আছে। আমরা কারো কথা কানে দিয়ে একটু যাচাই বাছাই করে সত্যতা মিথ্যা এই জিনিসগুলো যাচাই করি। অনুসন্ধানে জানা যায় সংযুক্ত আরব আমিরাতের কেন্দ্রীয় ব্যাংক ন্যূনতম মূলধন সংক্রান্ত বিধিমালা বাস্তবায়নে নতুন করে নির্দেশনা দিয়েছে। এতে বিদেশি ব্যাংকের প্রতি শাখার জন্য ন্যূনতম 10 কোটি দিরহাম পরিশোধিত মূলধন থাকতে হবে, অথচ জনতা ব্যাংকের 4 শাখা মিলে রয়েছে 10 কোটি দিরহাম। জনতা ব্যাংক বাংলাদেশের সরকারের রাষ্ট্রের ব্যাংক, বাংলাদেশ সরকারের ব্যাংক। এখন সেন্ট্রাল ব্যাংকের রিকোয়ারমেন্ট আসবে এবং সেটা তারা ফিল আপ করবে। আমাদের তো প্যানিক হওয়ার কিছু নাই এখানে। তথ্য বলছে 2022 সালে ইউএই কার্যক্রম থেকে জনতা ব্যাংকের পরিচালন মুনাফা ছিল 2 কোটি 13 লাখ দিরহাম, যা বেড়ে 5 কোটি 58 লাখ দিরহামে পৌঁছায় 2025 সালে। আর চলতি বছরের প্রথম 6 মাসে হয়েছে $2.5 কোটি। গ্রাহকের আমানত 2022 সালে ছিল 1,07,996 কোটি দিরহাম। 2025 সালের জুন পর্যন্ত তা বেড়ে দাঁড়ায় 134 কোটি 55 লাখ দিরহামে। 1976 সাল থেকে সংযুক্ত আরব আমিরাতে কার্যক্রম চালাচ্ছে জনতা ব্যাংক। বর্তমানে আবুধাবি, দুবাই, শারজাহ ও আল আইনে 4টি শাখায় গ্রাহক রয়েছে প্রায় 70,000। আমরা আশা করব জনতা ব্যাংকের সাথে সংশ্লিষ্ট বাংলাদেশে যারা আছেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তারা বিষয়টাকে গুরুত্বের সাথে আমলে নিয়ে অতি সত্বর তারা দাপ্তরিক একটা বয়ান দেবেন, বিবৃতি দেবেন, যাতে করে জনতা ব্যাংকে যে প্রবাসী, লক্ষ লক্ষ প্রবাসী যাদের অ্যাকাউন্ট আছে, তারা যেন নিশ্চিত হতে পারে, নিশ্চিন্ত হতে পারে। প্রবাসী আয় পাঠাতেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে ব্যাংকটি। 2022 সালে 6,569 কোটি 47 লাখ, 2023 সালে 8,773 কোটি 43 লাখ, 2024 সালে পাঠায় 7,910 কোটি 37 লাখ টাকা। জনতা ব্যাংক ইউএই শাখা বলছে, গ্রাহকদের আমানত নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। গ্রাহকদের সব ধরনের আর্থিক দায়বদ্ধতা পূরণে ব্যাংকটির সক্ষমতা রয়েছে। কোনো ধরনের গুজব বা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বানে জানিয়েছে ব্যাংক কর্তৃপক্ষ। শিবলি আল সাদিক, সময় সংবাদ, সংযুক্ত আরব আমিরাত। রাশিয়ার নভোসিবির্স্কে অনুষ্ঠিত হয়ে গেল বর্নিল ভিভা এভিয়া 2026 এর শো। আকাশ জুড়ে বিমানের একের পর এক কসরত আর প্রদর্শনীতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। শতাধিক বিমান ও হেলিকপ্টারের অংশগ্রহণে আকাশ জুড়ে চলে দৃষ্টিনন্দন কসরত। সবচেয়ে বেশি নজর কেড়েছে Su-34 যুদ্ধ বিমানের রোমাঞ্চকর প্রদর্শনী। উচ্চগতিত উড্ডয়ন, তীক্ষ্ণ বাঁক এবং নানা জটিল কৌশল প্রদর্শনের সময় বিস্ময়ে তাকিয়ে থাকেন দর্শকরা।
আকাশে বিমানের রঙিন রেখায় বুঁদ হাজারো দর্শনার্থী। দূরবীনে চোখ রেখে প্রদর্শনীকে আরো কাছ থেকে উপভোগ করছেন কেউ কেউ। রাশিয়ার নভোসিবিরস্কে অনুষ্ঠিত হয়ে গেল 15তম ভিভা এভিয়া এয়ার শো। আকাশ জুড়ে বিমানের একের পর এক কসরত আর প্রদর্শনীতে উৎসব মুখর হয়ে ওঠে পুরো এলাকা। এয়ার শোর সবচেয়ে বড় আকর্ষণ ছিল রাশিয়ার সু-34 সুপারসনিক ফাইটার বোম্বারের প্রদর্শনী। উচ্চ গতিতে উড্ডয়ন, তীক্ষ্ণ বাঁক এবং নানা জটিল কৌশল প্রদর্শনের সময় বিস্ময়ে তাকিয়ে থাকেন দর্শকরা। অনেকেই জানান যুদ্ধ বিমানটি মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার সময় কম্পন আর গর্জন পুরো পরিবেশকে রোমাঞ্চে ভরিয়ে তোলে। অনুষ্ঠানে অংশ নেয় ইয়াক প্রশিক্ষণ বিমানও। ধোঁয়ার রেখা টেনে আকাশে ফুটিয়ে তোলে ভিভা এভিয়া 2026। পাইলট ইরিনা মার্কোভা জানান তাদের দল নিজেদের উদ্ভাবিত ক্রাউন, প্রোপেলার ও ওয়েভ সহ বিভিন্ন কসরত প্রদর্শন করেছে। এই অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন। কানে চাপ লাগে আর মনে হয় পুরো শরীরটাই কেঁপে উঠছে। আধুনিক যুদ্ধবিমানের পাশাপাশি প্রদর্শনীতে ছিল সোভিয়েত যুগের I-16 যুদ্ধবিমান, মানবচালিত মাল্টিকপ্টার এবং প্যারাসুট জাম্পের প্রদর্শনী। সামরিক ও ঐতিহ্যবাহী উড়োজাহাজের সমন্বয়ে আয়োজনটি দর্শকদের জন্য হয়ে ওঠে রোমাঞ্চ ও ইতিহাসের এক অনন্য মিলন মেলা। ফারদিন মাঝহার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। এবার দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য চুক্তির পথে বাংলাদেশ। আমদানি রফতানিতে বাড়বে শুল্কমুক্ত সুবিধা, আসবে বিনিয়োগও। এলডিসি পরবর্তী চ্যালেঞ্জ সহজ হওয়ার প্রত্যাশা। অর্থ বছরের প্রথম মাসেই কমেছে তৈরি পোশাক শিল্পের রফতানি আয়, নেতিবাচক প্রবৃদ্ধি মোট রফতানিতে। বৈশ্বিক মূল্যস্ফীতি কমিয়েছে ক্রয়াদেশ, বলছেন উদ্যোক্তা। এবং তীব্র গ্যাসের সংকটে অর্থনীতি চাপে, জনজীবনও নেতিবাচক প্রভাব। পাম্পের সামনে যানবাহনের লম্বা সারি, দীর্ঘ অপেক্ষায় ভোগান্তি। বাসা বাড়িতে জ্বলছে না চুলা।